আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানের রাজধানী তেহরানের প্রেসিডেন্সিয়াল প্যালেসের এক নির্জন কক্ষে সেখানে শুধু মৃদু আলো আর ইতিহাসের ছায়া জড়িয়েছিল। ৮৬ বছরের বৃদ্ধ আয়াতুল্লাহ আলী খামিনি দাঁড়িয়েছিলেন তার বিশ্বস্ত সামরিক কমান্ডারের সামনে। মৃত্যুর ছায়া যেন ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, কিন্তু তার চোখে ছিল অটুট সংকল্পের আগুন। তিনি ধীর কণ্ঠে বলেন, আমি পালাবো না। আমার বয়স ৮৬ বছর, আমি এই দেশের সুপ্রিম লিডার। আমি যদি পালাই তাহলে দেশের জনগণ কি করবে? আয়াতুল্লাহ খামেনি পালাবেন না। তার পরিবারদের লুকোনোর কথা বলা হয়েছিল, সাফ মানা করে দেন তাও হবে না। আমার পরিবারের কেউ লুকিয়ে থাকবে না। আমার পরিবার যদি লুকিয়ে থাকে তাহলে ইরানের জনগণ কোথায় লুকাবে? যা হবার হবে, আমি লড়াই করেই মৃত্যুবরণ করব। আয়াতুল্লাহ খামেনির এই কথা শুনে কমান্ডারদের চোখে জল ঝরছিল, হাত কাঁপছিল। তিনি দেখছিলেন একজন নেতার আত্মত্যাগের সর্বোচ্চ উদাহরণ, যিনি নিজের জীবনকে দেশের সঙ্গে জুড়ে দিয়েছেন। আয়াতুল্লাহ খামেনির এই কথা এবং তার এই সিদ্ধান্ত যেন মুহূর্তেই পুরো ইরানকে একটি পরিবার করে তুলল। আয়াতুল্লাহ খামেনির কথাগুলো ছড়িয়ে পড়ল প্রতিটি ইরানের সৈনিকের হৃদয়ে। ইরানি জনগণের প্রতিটি মানুষের রক্তে এই যে মাথা নত করব না সুপ্রিম লিডারের এই সিদ্ধান্ত, এটা যেন এখন আগুনের মতো দৌড়াচ্ছে। মৃত্যুর আগে শেষ কথায় আয়াতুল্লাহ খামেনি শুধু নিজেকে নয়, পুরো জাতিকে শেখালেন সত্যিকারের নেতৃত্ব মানে পালানো নয়, বরঞ্চ দাঁড়িয়ে থাকা, লড়াই করা এবং চিরকালের জন্য জনগণের সঙ্গে একাকার হয়ে যাওয়া। গতকাল রাতে আয়াতুল্লাহ খামেনি যখন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন, ঠিক সেই রাতে ইরানের আকাশের তারা এবং প্রকৃতি যেন চিৎকার করে বলছিল, একজন নেতা চলে গেলেন, কিন্তু তার সাহস চিরকাল বেঁচে থাকবে ইরানিদের মধ্যে। আয়াতুল্লাহ খামেনি চলে গেছেন দুনিয়া থেকে, ৮৬ বছর বয়স, তবে তিনি যে নজির রেখে গেলেন সাহসিকতার এবং একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার, সেটা পুরো মুসলিম বিশ্বের জন্য শিক্ষা। কারণ মধ্যপ্রাচ্যের সকল দেশগুলো তো অলরেডি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের কাছে মাথা নত করে ফেলেছে। আয়াতুল্লাহ খামেনি কিন্তু আমাদের শিখিয়েছেন কি করে মুসলিম হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয় এবং একজন সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে বিদায় নেবেন, এটাই স্বাভাবিক বিষয়। ভেঙে পড়লে চলবে না, শোককে শক্তিতে রূপান্তর করতে হবে, বিজয়ের লক্ষ্য নির্ধারণ করে তার দিকে এগিয়ে যেতে হবে। আর এর জন্যই জীবন দশায় তিনি ইরানের যুদ্ধকালীন সরকারও গঠন করে গেছেন, অন্তত 4টি সরকার গঠন করে গেছেন। আয়াতুল্লাহ খামেনির প্রেসিডেন্সিয়াল ভবনে হামলা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই ঘটনায় আয়াতুল্লাহ খামেনির কন্যা, জামাতা এবং নাতি নিহত হয়েছেন। তিনিও নিহত হয়েছেন। প্রশ্ন হলো, আয়াতুল্লাহ খামেনিকে কি করে খুঁজে পেল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল? দেখুন, এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড এবং আয়াতুল্লাহ খামেনিকে যে হত্যা করা, এর অন্যতম বড় মাস্টার মাইন্ড ধরা হচ্ছে সৌদি আরবকে। সৌদি আরবের কারণেই কিন্তু তাকে খুঁজে পাওয়া গেছে, কারণ আয়াতুল্লাহ খামেনি প্রেসিডেন্সিয়াল ভবনে ছিলেন না। আয়াতুল্লাহ খামেনি ছিলেন ইরানের একটি তেহরানের কেন্দ্রস্থলে একটি সামরিক কমপ্লেক্সের ভেতর। সেখানে তিনি তার সামরিক কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধকালীন বৈঠক করছিলেন এবং এই বৈঠকের তথ্য সৌদি আরব লিক করেছে। দেখুন, সৌদি আরব নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বা তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, এই ইস্যুটিকে কেন্দ্র করে ইরানকে টেলিফোন করে, আর সেই টেলিফোন সরাসরি যুক্ত করা হয় সেই বৈঠকে আয়াতুল্লাহ খামেনির উপস্থিতিতে। আর সেখান থেকেই কিন্তু নিশ্চিত হওয়া যায় যে আয়াতুল্লাহ খামেনি সেই বৈঠকে উপস্থিত রয়েছেন। আর এর পরপরই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ওই যে মিলিটারি কমপ্লেক্স রয়েছে সেখানে হামলার সময়সূচি নির্ধারণ করে হামলা করে। দেখুন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং মোসাদ আয়াতুল্লাহ খামেনির যে চলাফেরা রয়েছে তার মুভমেন্টগুলো পর্যবেক্ষণ করছিল, তবে সঠিক এক জায়গায় স্থির কোনো তথ্য তারা কিন্তু পাচ্ছিল না। তবে সৌদি আরবের এই টেলিফোন সংযোগের কারণে তারা সেই তথ্য পেয়ে যায় এবং আয়াতুল্লাহ খামেনি কোনো কাপুরুষের মধ্যে কোনো প্রাসাদের কোনো ঘরে আবদ্ধ হয়ে তিনি নিহত হননি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য যুদ্ধক্ষেত্রে বৈঠকরত অবস্থায় তিনি নিহত হয়েছেন, মানে যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় তিনি নিহত হয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের উদ্ধৃতি দিয়ে যেমনটা নিশ্চিত করেছে, ইরানের ওই কমপ্লেক্সে যখন আয়াতুল্লাহ খামেনি বৈঠক করছিলেন, সেই বৈঠকে রিয়ার অ্যাডমিরাল আলী সামাখানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ওই
সময় উপস্থিত ছিলেন, যারা নিহত হয়েছেন। নিরাপত্তা কমপ্লেক্সের ওই বৈঠকে যুদ্ধকালীন সরকারের শীর্ষ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের অধিকাংশ যারা সদস্য রয়েছেন তারা উপস্থিত ছিলেন। তবে তাদের তেমন কোনো কিছুই হয়নি, নিরাপদে তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আর এতেই কিন্তু প্রমাণ করে যে ইরানের সামরিক এবং প্রশাসনিক নেতৃত্বের যে মূল কাঠামো রয়েছে সেটা এখনো অক্ষত। দেখুন, ইরানের প্রশাসনিক সক্ষমতা সম্পূর্ণভাবে অক্ষত, তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। যদিও 4 ধাপে সরকারের কাঠামো আয়াতুল্লাহ খামেনি নিজেই জীবিত অবস্থায় তৈরি করে গেছেন। মানে এই সরকার যদি কোনো কারণে ফল্ট করে, পরবর্তীতে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আরও 3টি সরকার প্রস্তুত রয়েছে। সুতরাং ইরানের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা এবং সামরিক যে কৌশল, সেখানে কোনো পরিবর্তন হবে না। দেখুন, ইরানের সুপ্রিম লিডারের উপর হামলা হয়েছে, তিনি নিহত হয়েছেন। এভাবেই কিন্তু ইরান ছেড়ে দেবে না। ইরান ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পাল্টা প্রতিশোধের জন্য। দেখুন, যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি তখনও হামলা পাল্টা হামলা চলছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে ইরান সরাসরি তার শক্তি দেখানোর জন্য এবং প্রতিশোধের জন্য যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে তার মহাদেশে আক্রমণ করতে পারে। দেখুন, অনেকে এই জিনিসটা চিন্তা করছিলেন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করা মানে ন্যাটোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমন্ত্রণ দেওয়া। যুক্তরাষ্ট্র ওই সময় ন্যাটোর যে 5ম অনুচ্ছেদ রয়েছে, একটি দেশে হামলা মানে সকল দেশে হামলা, সেটা অ্যাক্টিভ করতে পারে। দেখুন, এই যে ন্যাটোর 5ম অনুচ্ছেদ রয়েছে সেটি এড়িয়েও ইরান যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা করতে পারে। এর কারণ হলো ক্যারিবিয়ান দ্বীপের কাছে ছোট ছোট যুক্তরাষ্ট্রের বহু ঘাঁটি রয়েছে, যে ঘাঁটির থেকে কিছুদিন পূর্বেই তারা ভেনেজুয়েলায় আক্রমণ করেছে পড়তো। সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে মূল ভূখণ্ড তার বাইরের ঘাঁটি, যদিও সেটা অন্য মহাদেশে। সেখানে হামলা করা ন্যাটোর কোনো ধরনের যেই প্রভাব বলয় রয়েছে বা সেফটি ফিউচার রয়েছে তার অধীনে নয়। মানে সেই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি ইরান মিসাইল হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র চাইলেও ন্যাটোর সহযোগিতার জন্য ন্যাটোর 5ম অনুচ্ছেদ অ্যাক্টিভ করতে পারবে না। তবে সেই হামলা সরাসরি যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিতে পারে, কারণ সেটি যুক্তরাষ্ট্রের ওভারসিজ ঘাঁটি। দেখুন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় ঘাঁটিগুলো তো একটাও থাকবে না, যার অনেকগুলোই কিন্তু এখন নিঃশেষ হয়ে গেছে। ইসরায়েলও প্রচুর পরিমাণে হামলা হবে, অলরেডি কিন্তু তার প্রস্তুতি চলছে, রাতেই হামলা হবে। তবে এই ক্ষেত্রে ইরান বড় কিছু করতে চাচ্ছে, সেটা হতে পারে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করা। আর সব থেকে উল্লেখযোগ্য রয়েছে এই যুক্তরাষ্ট্রের স্বার্থে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের কাছাকাছি তার সীমান্তের বাইরে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেখানে হামলা করা। আর এটি করলে ইরানের লং রেঞ্জের যে ক্যাপাবিলিটি সেটা প্রমাণ হয়ে যাবে। দেখুন, ইরানের যেই মিসাইল একেবারে ভেনেজুয়েলার কাছে যুক্তরাষ্ট্রের দখলকৃত যে ঘাঁটি রয়েছে সেখানে যদি হিট করে, এর মানে হলো সেই একই মিসাইল যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিট করতে পারবে। এটি একটি পরিষ্কার বার্তা, যেটা ন্যাটোর অনুচ্ছেদকে এড়িয়ে, ন্যাটোর হামলাকে এড়িয়ে ইরান করতে পারে। বর্তমানে এই ধরনের বড় কিছুর প্রস্তুতি চলছে। দেখার বিষয় ইরান চূড়ান্তভাবে কতটা শক্তিশালী পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, এখনকার মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ দ্রুত আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।